আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি পেনশন স্কিমে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। আর এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এছাড়াও অনলাইনে আরও এক অতিথি আমাদের সাথে যোগ দেবেন। আমি পরিচয় পর্বটা শুরু করব স্টুডিও থেকে। আমার ডান পাশে আছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। মিস্টার খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে সরকারি চাকরিতে থাকার, পাশাপাশি আপনি প্রাথমিক ও গণশিক্ষাতেও দায়িত্ব পালন করেছেন। নিশ্চয়ই এই বিষয় নিয়ে আজকে আপনাদের কাছ থেকে নিশ্চয়ই বিশ্লেষণ শুনবো। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা। ডক্টর হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই এবং যোগ করে নিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। মিস্টার রফিকুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে এই আলোচনায় রাজশাহী থেকে যোগ করে নিতে চাই। আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন। ডক্টর ইলিয়াস, নিশ্চয়ই আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি আলোচনাটা স্টুডিও থেকে শুরু করতে চাই, বিশেষ করে অধ্যাপক জিনাত হুদা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, কারণ আমি বাড়তি কোনো ভূমিকা দিতে চাই না। কারণ এই পেনশন স্কিম প্রত্যয়কে ঘিরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যা ঘটছে, যে অচলাবস্থা চলছে, সেটা গণমাধ্যমের কল্যাণে নিশ্চয়ই সবাই জানে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে এরকম যে আমি এখন পর্যন্ত জাতীয় পেনশন কর্তৃপক্ষের কাছ থেকে তাদের যে বিভিন্ন বক্তব্যগুলো আসছে গণমাধ্যমে, সেখানে তারা যেসব প্রসঙ্গগুলো বলেছেন সেখানে তারা বলতেই চাইছেন যে তারা যে বিষয়টা আছেন সেখান থেকে তারা নড়ছেন না। আপনারা শুধুমাত্র শিক্ষকরাই এই প্রত্যয় নিয়ে কথা বলছেন, বাকিরা এটা নিয়ে কোনো আপত্তি জানায়নি এবং তারা এটাও বলছেন যে কোনো যদি অসঙ্গতি ধরা পড়েও থাকে সেটা ভবিষ্যতে সংশোধন করার সুযোগ আছে। এখন প্রশ্নের জায়গা হলো, এতগুলো জায়গা থাকার পরও কেন আপনারা এরকম বিরোধিতাতে যাচ্ছেন? বিশেষ করে যখন বলাই হচ্ছে যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা নানাভাবেই হয়তো সরকারের সমর্থক বা সরকারের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কি কারণে এই ধরনের কর্মসূচিতে যাওয়া হচ্ছে? আর এই অবস্থাতে গেলে সরকারের আসলে অবস্থান কি বদলাবে? আর এই অচল অবস্থা কতদিন চলবে? ধন্যবাদ, অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এমন একটি কঠোর সিদ্ধান্তে গেলেন? দেখুন, যখন সর্বজনীন স্কিমটি এসে গেল তখন মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছিলেন যে এই সর্বজনীন পেনশনটি হবে যারা সুবিধা বঞ্চিত, যাদের পেনশন নেই তাদের জন্য, এবং যারা চাকরি করছেন তাদের জন্য নয়, যারা ইতিমধ্যে পেনশন পাচ্ছেন। সেটিকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু এই বছর 2024 সালের 13ই মার্চ অল অফ আ সাডেন হঠাৎ করে অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিম নামের একটি নতুন স্কিম প্রবর্তন করা হলো বা প্রজ্ঞাপন দেওয়া হলো এবং বলা হলো স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত যেই সমস্ত সংস্থা আছে তারা এইটির অধীনে এসে যাবেন। এটি আমাদের দৃষ্টিতে আসার সাথে সাথেই আমরা যখন এর বিভিন্ন প্রপঞ্চ বা কম্পোনেন্টসগুলোকে আমরা দেখবার বা বুঝবার চেষ্টা করলাম, তখন আমরা দেখতে পেলাম যে এর মধ্যে অনেক ধরনের বৈষম্যের বিষয়টি রয়ে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডল এটিকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করলেন এবং সেই বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেন। সেখানে 5 জন আমাদের অর্থনীতিবিদেরা আছেন এবং 2 জন বিজনেস স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলে যারা শিক্ষকতা করছেন তারা আছেন। এই 5 সদস্য বিশিষ্ট এই কমিটিটি আমাদের কাছে একটি ইভ্যালুয়েশন রিপোর্ট বা মূল্যায়ন রিপোর্ট দিলেন। সেই মূল্যায়ন রিপোর্টটি চুলচেরা বিশ্লেষণ করে আমরা মানে যতক্ষণ পর্যন্ত আমাদের একটা অ্যাজাম্পশন, ধারণার জায়গায় ছিল, সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এটি ধারণা নয়, এটি বাস্তবতা, যখন অর্থনীতিবিদেরা এবং বিজনেস স্কুলের শিক্ষকেরা যখন এটি চুলচেরা বিশ্লেষণ করলেন। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম, খুব সহজ করে বলি, আমি জটিলতায় যাচ্ছি না, কেন পেনশন স্কিমটি, কেন প্রত্যয় একটি বৈষম্যমূলক এই কারণে যে মনে করেন আমাদের প্রথমে বলেছি আমাদের বৈষম্যটা কার সাথে হচ্ছে। হ্যাঁ, আমি বলছি, আপনি একটু ধৈর্য ধরে শোনেন। আমরা যারা এখন বিদ্যমান ব্যবস্থায় পেনশন পাচ্ছি, হ্যাঁ, 2024-এর 30শে জুন পর্যন্ত আমরা যারা বিদ্যমান ব্যবস্থায় পেনশন পাচ্ছি, আমাদের বেতন, ভাতা, পেনশন, গ্র্যাচুইটি অ্যান্ড আদার ফ্যাসিলিটিস একটা কাঠামোর মধ্যে নির্ধারিত। মনে করুন আমারই একজন ছাত্র সমাজবিজ্ঞান বিভাগে
2024 সালে 30শে জুন তিনি যোগদান করছেন, ঠিক আছে? তাহলে তিনি বিদ্যমান ব্যবস্থা পেনশনটি পাচ্ছেন। আবার আমার আরেক ছাত্রী 1 জুলাই, আজকে যে গত দিন যে দিনটি ছিল, সেই এখন 11টা বাজে, তাহলে 1 জুলাই আছে, 1 জুলাই তারিখে সমাজবিজ্ঞান বিভাগে আমারই আরেক ছাত্র বা ছাত্রী যোগদান করছেন। তিনি কিন্তু প্রত্যয় স্কিমে এসে যাচ্ছেন। এখন প্রত্যয় স্কিমে আসার অসুবিধাটা কোথায়? এমন যদি হতো যে প্রত্যয় স্কিমে আমাদের বেতন ভাতা, পেনশন, গ্র্যাজুয়েটি নতুন একটি প্যাকেজ বা নতুন একটা স্টিমুলি নিয়ে আসা হয়েছে, তাহলে তো সেখানে কোনো বিরোধিতা ছিল না। দেখা যাচ্ছে বিদ্যমান স্কিমে আমরা যারা বেতন ভাতা দিয়ে প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ইত্যাদি যা পাচ্ছি, প্রত্যয় স্কিমে যিনি 1 জুলাই থেকে অনওয়ার্ডস যিনি জয়েন করছেন, তার কিন্তু বেতন ভাতা, গ্র্যাচুইটি, পেনশন, আদার ফ্যাসিলিটিস সব কর্তৃত্ব হয়ে যাচ্ছে। অর্থাৎ বিদ্যমান ব্যবস্থায় আমরা যা কিছু পাচ্ছিলাম, অর্থনৈতিক বিচারে বা মানদণ্ডে এই আগামী যে তরুণ নবীন প্রভাষক, তিনি কিন্তু অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন। এটি হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। ওকে, আরেকটি দেখেন, আপনি দেখেন একই দেশ, একই রাষ্ট্র, একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ, একই পদ, তাহলে একটি চলবে পূর্বতন নিয়মে, আরেকটি চলবে নতুন নিয়মে। এটি কি কখনো হতে পারে? এটি তো দ্বৈত শাসন। একই জায়গায় থেকে আপনি একই কাজ করছেন, একই বিভাগে প্রভাষক মর্যাদায় আছেন, কিন্তু আপনি বেতন ভাতা, গ্র্যাচুইটি এন্ড আদার ফ্যাসিলিটিস সবই আপনার নিম্নগামী বা কর্তৃত্ব। তাহলে এটা সংবিধানের সমতার চেতনার পরিপন্থী, এটা মানবাধিকারের পরিপন্থী। এবং আমরা যেটা বারবার বলবার চেষ্টা করছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়, 4টি বিশ্ববিদ্যালয়কে বঙ্গবন্ধু যে আমাদের সাহিত্য শাসন দিয়েছেন, সেটির সাথেও সাংঘর্ষিক। এই কারণে সাংঘর্ষিক যে আমাদের সাথে কেউ কোনো আলোচনা না করেই তো আমাদেরগুলো সব জায়গায় আপনারা কর্তন করছেন। যদি বৃদ্ধি করতেন, হোয়াট ইজ পেনশন? পেনশন কি? পেনশন একটা সুরক্ষা, আপনার নিশ্চয়তা, আপনাকে এক ধরনের আশ্বাস দিবে। তাহলে বিদ্যমান ব্যবস্থায় আমি যা পাচ্ছি, আমারই উত্তরসূরি 2 দিন পরে যোগদান করে বা 1 দিন পরে যোগদান করে তিনি কিন্তু সম্পূর্ণ ভিন্নতর একটি কাঠামোর মধ্যে পড়ে যাচ্ছেন। এবং এখানে আমি বলবো, যদি আমাকে সময় দেন, আরো অনেকগুলো শুভঙ্করের ফাঁকি আছে। আমার গণমাধ্যমে বলাতো সেটা দেখছি যে কোন কোন ফাঁকির জায়গা আছে। কিন্তু আপনি বলছিলেন যে যারা নতুন এই বিষয়ে আসবে বা নতুন যারা শিক্ষকতা করতে আসবে, তাদের জন্য এক ধরনের বৈষম্যের শিকার হবেন, তারা তৈরি করতে যাচ্ছেন কিনা, সেই জায়গা থেকে আমি একটু বরং রফিকুল ইসলামের বিশ্লেষণটা শুনি, তারপর আবু আলম শহীদ খান আপনার কাছে নিশ্চয়ই আসবো। এখানে অনেকেই আপনি যদি লক্ষ্য করেন যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কিছুদিন আগেই এই বিষয়টাকে সামনে এনেছিলেন যে আসলে শুধুমাত্র এই সর্বজনীন পেনশন স্কিমে সরকারি কর্মকর্তারাও আসবেন, সেবক নামে তাদের জন্য যে স্কিমটা করতে চাচ্ছেন তিনি। সেক্ষেত্রে অনেকেই এটা বলার চেষ্টা করছেন যে আপাত দৃষ্টিতে আমলাদের সাথে আসলে শিক্ষকদের আসলে সর্বোচ্চ সুবিধা নেওয়ার যে টানাপোড়েন বা টানাটানি, সেটাতেই আসলে শিক্ষার্থীরা এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন বা শিক্ষা ব্যবস্থা এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন। আপনার বিশ্লেষণটা কীরকম হবে? ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত 2 জন সহ আলোচক যারা রয়েছেন তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি আর কি। তো আপনি যথার্থই বলেছেন আর কি। দেখুন, শিক্ষকতা যে পেশা, শিক্ষকতা পেশায় কিন্তু মূলত 2টা জিনিসই রয়েছে আর কি। একটি মাস শেষে বেতন, আর হলো চাকরি যখন অবসরে যাবে তখন হচ্ছে পেনশন। এর বেশি কিন্তু তেমন কিছু নেই আর কি। আপার যে আলোচনা করেছেন আর কি, শ্রদ্ধেয় জিনাত আপা যে আলোচনা করেছেন, সেই আলোচনায় যথেষ্ট ডিটেইল এসেছে আর কি। তো এই 13 তারিখে আমরা কিন্তু এই পেনশন স্কিমের কিন্তু বিরুদ্ধে না। যে সার্বজনীন পেনশন স্কিম যেটি ঘোষণা করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যেটি ঘোষণা করেছেন, আমার মনে হয় যে সেটি তার ফ্ল্যাগশিপ প্রজেক্টও বটে আর কি। উনি সেটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এবং মাঝে মধ্যেই তার বক্তৃতা বিবৃতির মধ্যে তিনি সেটি উল্লেখ করছেন যে সার্বজনীন পেনশনের ব্যবস্থা করেছেন আর কি। তো সেখানে এই সার্বজনীন পেনশনের মধ্যে 4টা স্কিম ছিল আর কি। 4টা স্কিম ছিল। আগে আমরা দেখি যে প্রগতি একটি স্কিম ছিল, যেটি হলো বেসরকারি চাকরি যারা করে তাদের জন্য। আরেকটি ছিল সুরক্ষা, যারা স্বকর্ম নিজের মতো করে একটা কাজ করে তারা জীবিকা নির্বাহ করে তাদের জন্য একটি। সমতা একটি ছিল, যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য এই স্কিমটি ছিল। এবং একই সাথে প্রবাসী যারা বিদেশে কাজ করে তাদের জন্য একটি স্কিম ছিল আর কি। এবং এই যে 4টি স্কিম ছিল আর কি, সেটি
কিন্তু অনেক সুন্দর ছিল আর কি, এটি নিয়ে কারো কোনো আপত্তি ছিল না আর কি, এবং অনেক মানে সরকারও সাধুবাদ পেয়েছে, আমরাও সেটিকে স্বাগত জানিয়েছি। কিন্তু এই গত মার্চ মাসের 13 তারিখে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে, এবং সেখানে বলা হয়েছে যে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় যে মালিকানা সংস্থা যেগুলো আর কি, সেগুলোর ব্যাংক বিমা যেগুলো আর কি, সেগুলোর যারা কর্মরত রয়েছেন আর কি, তাদের পেনশনটা এরকম হবে আর কি, এই প্রত্যয় স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং জিনাত আপার আলোচনায় এসেছে যে প্রত্যয় স্কিমের মাধ্যমে এই যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা একটা বড়ভাবে একটি বৈষম্যের, অর্থনৈতিক বৈষম্যের শিকার হবে আর কি। আমি যদি এটি একটু বিস্তারিত করে আপনি সময় দেন এবং আমি যদি দেখি যে কি ধরনের বৈষম্যের শিকার হবে আর কি, সেটাতে আমি শর্ট নোটে বলি, যেটা যদি আপনি গণমাধ্যমে বিশেষ করে যে গণমাধ্যমে বরাদ্দে যেটা আসছে, যে সেটা হচ্ছে যে আপনাদের এক সময় বেতন থেকে টাকা কাটা হতো না, এখন 10% কাটা হবে। আপনারা অধ্যাপক গ্র্যাচুইটি লেভেলে যে এককালীন যে টাকাটা পেতেন সে টাকাটা, এগুলো ছাড়াও কিন্তু আরো কিছু বিষয় রয়েছে, অর্জিত ছুটির যে বিপরীতে যে টাকাটা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। অবসর প্রস্তুতিমূলক ছুটি ব্যবস্থা, সে বিষয়ে কিছু বলা নেই। অবসরে বয়স শিক্ষার্থীদের যেটা 60 আছে, মানে অন্যান্যদের কর্মকর্তা কর্মচারী 62, 60, 65, আপনাদের 60 সেটাই, মানে 65 কিন্তু পেনশন হবে 60 বছর থেকে, 60 বছর থেকে। উৎসব ভাতার ব্যাপার স্যাপারগুলো তো বলা নেই। এই বিষয়গুলো তো মোটা দাগে আপনাদের মোটা দেয়। কিন্তু আরেকটা জায়গা এখানে আপনি যে জায়গাগুলো আনলেন আর কি, তার বাইরে আরেকটা জায়গা আছে। যেমন ধরেন যে একজন সহকারী অধ্যাপক, আমাদের চাকরির যে মানে সার্ভিস রুল যে রকম আর কি, সহকারী অধ্যাপক সে যখন সহযোগী অধ্যাপক হবে সে কিন্তু ফ্রেশ আবার একটা বিজ্ঞাপনের মাধ্যমে সে চাকরিতে বিজ্ঞাপন হবে, অন্যরাও সেখানে পার্টিসিপেট করবে, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তার প্রমোশনটি হবে। এই যে সহকারী অধ্যাপক হিসাবে এখন বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সে যখন সহযোগী অধ্যাপক হিসাবে তার পদোন্নতি হবে, এই পদোন্নতি হওয়াটা যদি জুলাইয়ের 1 তারিখের পরে হয় তাহলে কিন্তু সে এই প্রত্যয় স্কিমের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা যখন কথা বলছি, আমি তরুণ অধ্যাপক আর কি, আপাতত অনেক অভিজ্ঞ, তো আমরা হয়তো এই প্রত্যয় স্কিমের বাইরে, যে জুলাইয়ের 1 তারিখের পরে যারা জয়েন করবে তারাই এই স্কিমের অন্তর্ভুক্ত হবে। কিন্তু যে জিনিসটি এখানে মানে গুরুত্ব সহকারে নেয়ার মতো রয়েছে আর কি, আমরা যদি এই শিক্ষকতার সাথে তেমন কোনো সুযোগ সুবিধা, গাড়িও নেই, তারপরে তেলও নেই, তারপরে হচ্ছে যে ডোমেস্টিক সাপোর্ট বা হচ্ছে যে তাদের আরো যেসব সাপোর্ট আর কি আমলাদের জন্য রয়েছে আর কি, সেগুলো কিন্তু শিক্ষকতার সাথে নেই। ইভেন নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বেশ করুণ আর কি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তো এটা কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে, তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বসার মতো একটি সুন্দর রুম নেই, আমরা 2 জন অধ্যাপক মিলে একটা রুমে বসি, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করে থাকি। তারপরে আমরা পেশাটাকে ভালোবাসি, আমরা ছাত্রদের সাথে থাকতে চাই, আমরা শিক্ষা অঙ্গনকে ভালোবাসি, আমরা ছাত্রদের গাইড করতে, এবং এটা আমাদের একটা প্যাশন আর কি। আমাদের অর্থনৈতিক যে সুযোগ সুবিধা তার চাইতে ভালো লাগার জায়গাটা অনেক বেশি। কিন্তু এই যে 2টি জায়গা মাত্র রয়েছে, যে মাস শেষে বেতন, আমি শুরুতে যেটি বললাম, আর এই চাকরির অবসরকালীন তখন পেনশন, এই 2টির যদি আমাদের এই ক্ষতিগ্রস্ত হয়, পার্টিকুলারলি পেনশনের যে জায়গাটি আজকে আমরা আলোচনা করছি সেটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে গ্র্যাচুইটিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পেনশনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গ্র্যাচুইটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, হ্যাঁ বোথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু যেটি আমরা যেটি আশঙ্কা করছি আর কি, ভয়ের জায়গা যেটি আর কি, সেটি হচ্ছে যে এটা যদি ঘটে তাহলে মেধাবীরা এই শিক্ষকতা পেশায় আসার ক্ষেত্রে তারা কিন্তু রিলাক্টেন্ট হয়ে যাবে, তারা অনাগ্রহী হয়ে যাবে। আর সেটি যদি ঘটে তাহলে কিন্তু আপনার পুরো শিক্ষা ব্যবস্থায় যে আজকে মোটামুটি যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু ধসে পড়বে আর কি। সেটি হলো মূল কনসার্ন। আপনার মূল কনসার্নের জায়গা হচ্ছে সেটাই। আমি আবু আলম শহীদ খান, আপনার বিশ্লেষণটা জানতে চাইবো, আসলে বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? অনেকেই বলার চেষ্টা করছেন যে সরকারের ব্যাংকিং বলেন বা আর্থিক খাতের যে অব্যবস্থাপনাগুলো আছেন সেই সমস্যাটাকে অনেকেই মাথায় নিয়ে এটা চিন্তা করছেন যে পেনশন স্কিমের যেই আর্থিক ব্যবস্থাপনা আছে সেটার প্রতি অনেকের এক ধরনের অনাস্থা বা অবিশ্বাস আছে শিক্ষকদের মধ্যে, যদিও অনেকে প্রকাশটা বলতে চান না, কিন্তু এইটাকে কি একবার উড়িয়ে দেওয়া যায়? ধন্যবাদ আপনাকে। আসলে কোনো কিছু উড়িয়ে দেওয়া যাবে না। যেমন যখন এই সার্বজনীন পেনশন স্কিমটা সরকার ঘোষণা করলো তখন তো ওনারা এটাকে সমর্থন করেছেন, উনি নিজেই বলেছেন সমর্থন করেছেন। কেন সমর্থন করেছেন? যে এরকম একটা কল্যাণধর্মী জিনিস হওয়ার প্রয়োজন আছে, বিষয়টা কল্যাণের। কেন
আপনি যদি চিন্তা করেন সাধারণ মানুষ কোনো পেনশন স্কিমের মধ্যে ছিল না, তাদেরকে যে ভাতাটা দেওয়া হয় 500 টাকা 1000 টাকা যে ভাতা দেওয়া হয়, বিধবা ভাতা বা বয়স্ক ভাতা, তো এই ভাতা দিয়ে কি হয় এটা তো আমরা জানি, এটা নামমাত্র ভাতা দেওয়া হয়, সেটা একটা সুরক্ষা, কিন্তু দেওয়া হয়, এই সম্মানিত করা হয়, এরকম বলা হয় যে 500 টাকা দিয়ে একজনকে সম্মানিত করা হয়। তখন যখন এই পেনশন স্কিমটা আলোচনা আসলো তখন বোঝা গেলো যে যারা গরিব মানুষ আছে, যারা বেসরকারি চাকরিজীবী আছেন, যারা অন্যান্য জায়গায় আছেন, যারা পেনশনের সাথে পান না, অনেকটা আমাদের ডিপিএস স্কিমের মতো মনে হচ্ছিল প্রথম দিকে, বাট এটা যেহেতু রাষ্ট্রীয় গ্র্যান্টেড, সো এটার ব্যাপারে অনেকের পজিটিভ চিন্তাভাবনা ছিল। ওনারা যেটা মার্চ মাসের 13 তারিখে যখন সরকার বললো যে আমরা একটা প্রত্যয় স্কিম আনছি, প্রত্যয় খুব শক্তিশালী একটা স্কিম ওনারা আনলেন, তখন এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হতে থাকলো। যেমন ডেট নিয়ে আমরা একটা কথা বলছি, এগুলো পরিষ্কার করতে হবে। এই ডেট সব সময় আছে, সবসময় আছে, এমন সময় নাই যে ডেট নেই। ওনাদের জন্য ডেট, ওনাদের জন্য কেন, সমস্ত সরকারি গণকর্মচারী সবাই ডেট আছে। যে আপনি যেদিন হবে যে পে স্কেল চেঞ্জ হয় না, আপনি দেখেন 2005 সালের স্কেলে সর্বনিম্ন পেনশন আছে এখন 3712 টাকা। চিন্তা করেন 3712 টাকা পেনশন পান, পেনশনেবল সার্ভিসে যারা আছেন। সর্বোচ্চ পেনশনটা হলো 2005 সালের স্কেলে 5240 টাকা। আপনি এখন বলেন যে এটা আমাদের ওই যে ডোমেস্টিক এইডের কথা বললেন না, ওনার ডোমেস্টিক এইড এর চেয়ে বেশি বেতন পায়, ওনার আমাদের কারো ডোমেস্টিক এইড এর চেয়ে বেশি বেতন পায়। সুতরাং আমাদের পেনশনের কী অবস্থা আছে সেটা আমরা জানি, পেনশনের অবস্থা খুব খারাপ। এখন উনি একটা ডেট বললেন যে আজকে 30শে জুন, আজকে যদি কেউ জয়েন করে সে আগের স্কেলে থাকবে, আগের সিস্টেমে থাকবে, আর কালকে জয়েন করলে পরের সিস্টেমে থাকবে। এটাই হয়, যেদিন আপনি পে স্কেল পাবেন, যেমন 1 জুলাই চালু হবে, 30শে জুন যিনি রিটায়ারমেন্টে যাবেন উনি 1 জুলাই একদিনের জন্য, এবং গত পে স্কেলে যে বিশাল ব্যবধান, একদিনের জন্য পুরোটাই হারাবেন। তো এটা এরকম একটা ডেট থাকবে, এটার কোনো ব্যবস্থা নাই, এটা সামাজিক ন্যায় বিচার না, ন্যায় বিচার না, এটা আমি এগ্রি করি যে এটা ন্যায় বিচার না, কিন্তু এরকম থাম রুলের ডেটেই সব কিছু চলছে। এখন আপনি ওইটা হিসাব করতে পারেন, কিন্তু আমরা কখনোই এটা হিসাবের মধ্যে আনি না। তাহলে হয় কি, এটার একটা অসুবিধা আছে। অসুবিধা হলো যে হ্যাঁ উনি একদিনের জন্য ওনাকে দিয়ে দেওয়া হোক 24 ঘন্টা, তো এখন আরেকজন বলবে ভাই 48 ঘন্টা কেন হবে না, বা 2 দিন কেন হবে না, কেন 1 সপ্তাহ হবে না, কেন 1 মাস হবে না, তাইলে তো আর এইসব কোনো কিছুই কার্যকর করা যাবে না। সুতরাং ডেট নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, এই ডেটটা এরকম থাকবে, এইরকমই চলবে, পৃথিবীর দেশে দেশে এভাবেই চলে। এখন ওনাদের যে বক্তব্য, যে ওনাদের একটা ইম্পর্টেন্ট বক্তব্য আমার মনে হচ্ছে, প্রথমত বলে রাখি যে আমি শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল আমি এটা চাই এবং এটা সমর্থন করি, এবং এটাই কিন্তু সমস্ত সরকারের প্রতিশ্রুতি, এটাই বাংলাদেশের প্রতিশ্রুতি। সমর্থন করেন? হ্যাঁ, আমি একদম পুরোপুরি সমর্থন করি শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল, সুপার গ্রেড, ওনার যা কিছুই, ওনাকে 5 লক্ষ টাকা বেতন দিলে আমার কোনো আপত্তি নেই। যদি উনি 5 লক্ষ টাকা বেতন পেতে পানেন এবং রাষ্ট্র যদি তাকে দিতে পারে, এখন পর্যন্ত রাষ্ট্র দেবে আর কি, কারণ ওনারা তো ঢাকা ইউনিভার্সিটির যে অবস্থা বা পাবলিক ইউনিভার্সিটির যে অবস্থা, সেই অবস্থায় এটা তো আর লস অ্যান্ড প্রফিটে চলে না। এটা যে ইনকাম ওনারা করে তাতে, আমি তো ইউনিভার্সিটির ছাত্র, আমি তো 10 টাকা দিয়ে হলে থাকতাম, আর কত টাকা, 10 টাকা 12 টাকা বা 14 টাকা ফি দিতাম, মানে মাসিক ফি, তাই না? তো সো এই টাকা দিয়ে তো চলে না, ওনারা জানেন ওনাদের পুরো টাকাটাই সরকারের কাছ থেকে আসে, মানে জনগণের পয়সায়, জনগণের পয়সায়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু জনগণের 100%, মানে 99.5% পয়সাটা জনগণের ট্যাক্সের টাকাটা ওনাদের কাছে আসে। তো তাদের যদি বেতন ভাতা বাড়াতে হয় বা তাদের জন্য পৃথক পে স্কেল দিতে হয়, আমার একেবারেই কোনো আপত্তি নেই। ইভেন জুডিশিয়াল ক্যাডারের জন্য যদি আলাদা, জুডিশিয়ালে যারা কাজ করেন, ক্যাডার বললাম না, ক্যাডার বললে একটু অসুবিধা, তাতে তাদের যদি বেতন ভাতা বা এটা সরকার চিন্তা করে, রাষ্ট্র চিন্তা করে, জনগণ চিন্তা করে, এটা পৃথক পে স্কেল হতে পারে। সুতরাং ওনাদের মূল দাবিটা পৃথক পে স্কেল, এইটাই হওয়া উচিত। এখন পৃথক পে স্কেল হলে তখন এই জিনিসগুলো আর আলোচনা আসবে না, যে আপনি এই যে পেনশন পাইতে হবে, ওনারা এরকম পান, আমরা এরকম পাই, এখন সমতা থাকতেছে না, ন্যায্যতা নষ্ট হচ্ছে, এই জিনিসগুলো তখন আসবে না। এটার একমাত্র সমাধান কিন্তু এটা। এখন ওনারা যে আন্দোলন করছেন, ওনাদের নিশ্চয়ই ওনাদের পিঠ দেওয়ালে থেকে এরকম মনে হচ্ছে। আপনি একটা জিনিস বলছিলেন, ওটাও একটা জিনিস, যে এটা কি ডাইভার্সন কিনা, দেশে অনেক সমস্যা আছে, এই সময় হঠাৎ করে একটা এই সার্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় লাগিয়ে দেয়, তারপর ওনারা একটা আন্দোলনে যায়, ওনারা তো নীল, আমার সাথে যে দুজন আছেন তারা নীল রঙের মানুষ, নীল রঙের মানুষরা সবসময় এই সরকারকে
পরিপূর্ণ সমর্থন দিয়ে গেছে সব বিষয়ে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। ওনাদের বিশ্ববিদ্যালয়ে আরো হাজারটা সমস্যা আছে, কখনো আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ওই সমস্যাগুলো মানে অনার্যের সমস্যা, ওখানে যে গুরুতর যে সমস্যা আছে, লেখাপড়ার সমস্যা, হলে বসবাসের সমস্যা, এই পুরো ইউনিভার্সিটির যে পরিবেশের সমস্যা এগুলো আছে, এইসব ব্যাপারে কিন্তু ওনারা এরকম কোনো আন্দোলনে যায় না। আমি প্রত্যাশা করবো যে এই আন্দোলনের পাশাপাশি ওনারা সেগুলো তো মনোযোগী হবেন। মানে আসলেই শুধুমাত্র আমরা টাকা পয়সার জন্য আন্দোলন করব, সুবিধার জন্য আন্দোলন করবো এরকম নয়। সেই জন্য আমি মনে করি যে আমলাদের সাথে তুলনীয় না করে ওনাদেরকে আলাদা পে স্কেল মানে বিশেষ পে স্কেল দিয়ে দেওয়া হোক এবং ওনাদের সাথে আলাপ আলোচনা করা হোক। আলাপ আলোচনা করে এটা সরকার ঠিক করতে হবে এবং সরকার এটা প্রতিশ্রুতি, সুতরাং সরকার এটা করা উচিত এবং এই আন্দোলনটা আরও জোরদার হওয়া উচিত, আমি সমর্থন করি। আমলাদের সাথে তুলনীয় করে উনি একটা জিনিস ওনাদের গাড়ি নাই, তেল নাই, ডোমেস্টিক এইড নাই। এখন সব আমলাদের কর্মচারীদের ডোমেস্টিক এইড থাকে না, একটা লেভেলে থাকে। গাড়ির বিষয়টা হয় যে একটা জেলায় যখন কাজ করে কেউ বা উপজেলায় কাজ করে কেউ, পুলিশের সাব ইন্সপেক্টরেরও গাড়ির দরকার হতে পারে, এখানে ধরতে যাইতে হয় আসামি, মানে গাড়ির দরকারটা ওইভাবে বিবেচনা করা হয়। পরবর্তীতে সরকার আমলাদেরকে বা ওই গণকর্মচারীদের একটা সুবিধা দিয়েছে, ওদেরকে আমি আমলা বলি না, গণকর্মচারী, যে তাদেরকে যে গাড়িটা দেওয়া হতো হিসেব করে দেখা গেল যে তাদের পিছনে যে গাড়ি ড্রাইভার তেল খরচ হয় এটার চেয়ে অনেক কম খরচে তাদেরকে গাড়ি দিয়ে দেওয়া যায়। তোমার গাড়ি এইটা দিলাম, তুমি এই টাকাটা লোন, তুমি কোনো সুদ ছাড়া এই টাকাটা দিবা, আর তোমাকে গাড়ি মেনটেন্সের জন্য এত দেওয়া হবে। ওটাতে আমাদের রাজস্বের লাভ, মানে আমরা যে টাকা আগে খরচ করতাম তার চেয়ে কম টাকা আমরা ওগুলো করতে পারছি। ডোমেস্টিক এইড আছে কিনা এটা নিয়ে আসলে আলোচনা করার কোনো দরকার নেই। কারো একটা লেভেলে দেওয়া হচ্ছে, একটা লেভেলে সবারই আছে, এটা ওই লেভেলে গ্রেড 1 লেভেলে সবারই ডোমেস্টিক এইড আছে, সব সার্ভিসের, পুলিশ সার্ভিসে আছে, আর্মিতে আছে, জুডিশিয়ারিতে আছে। সুতরাং এই যে গণকর্মচারী যারা আছেন সিভিলে তাদেরও আছে, এখন আছে, এটা ছিল না কখনো। এই অবস্থায় আপনি আরেকটা ওনাদের ইম্পর্টেন্ট জায়গা আছে যেটা আলোচনা হওয়া উচিত, পেনশনের যে আইন আছে ওইটাতে পেনশনেবল সার্ভিস নামে একটা কথা আছে। পেনশনেবল সার্ভিস, আমাদের গণকর্মচারীদের কেউ 10 বছর যদি কন্টিনিউয়াস সার্ভিস না করে, কন্টিনিউয়াস, এটা আপনি খেয়াল করেন, তার কিন্তু যদি পদোন্নতি হয় তাকে কন্টিনিউয়াস, সে কিন্তু একদিনের জন্য নতুন করে যোগদান করতে হয় না। ওনাদের একটা নতুন জিনিস আছে যেটা ওনারাও জানেন, যে ওনাদের প্রত্যেক লেভেলেই নতুন চাকরি, প্রত্যেক লেভেলেই। আপনি যখন লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছেন, নতুন চাকরি, নতুনভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করছে, এটা পদোন্নতি না, এটা মেরিট বেসড একটা সিস্টেম, যে সিস্টেমে ওনাদেরকে কম্পিট করে চাকরিটা করতে হয়। আমাদের মতো নিয়মিত পদোন্নতি হয় না, আমাদের সবারও পদোন্নতি হয় না, আমাদেরও পদোন্নতি নিয়ে অনেক আলোচনা আছে, বাট আমাদের তো একটা কন্টিনিউয়াস সার্ভিস, এবং এই কন্টিনিউয়াস সার্ভিস 20 ইয়ার্স না হলে কিন্তু পেনশনেবল সার্ভিস হয় না। 10 ইয়ার যেটা বললাম সেটাতে হয় যখন আপনি ফিজিক্যালি আনফিট হয়ে যাবেন। সো ওই যে পেনশনের সাথে যে ওনারা যে আছেন, এটা একটা জগা খিচুড়ির মতো। এই সব জগা খিচুড়ি দূর হয়ে যাবে যদি ওনাদের জন্য, শিক্ষকদের জন্য, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, কলেজ শিক্ষক, প্রাথমিক শিক্ষক, সকলের জন্য আলাদা পে স্কেল, পৃথক সুন্দর পে স্কেল, সম্মানযোগ্য পে স্কেল। আপনার বক্তব্য একদম পরিষ্কার আবু আলম শহীদ খান। আমি কোনো একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে ডক্টর মোহাম্মদ ইলিয়াস হুসাইন, তার কাছে বরং জানতে চাইবো। ডক্টর ইলিয়াস হুসাইন, আপনি নিশ্চয়ই শুনেছেন আবু আলম শহীদ খান বলছিলেন যে আসলে স্বতন্ত্র বেতন স্কেলই হচ্ছে আসলে এটার সমাধানের জায়গা। সেটা নিয়ে নিশ্চয়ই আপনার বিশ্লেষণ দেবেন। পাশাপাশি আরেকটু, আপনি যেহেতু অর্থনীতির শিক্ষক, আপনি নিশ্চয়ই বিরতির পর ফিরে এসে আমাদেরকে বিশ্লেষণটা দেবেন যে আসলে কিভাবে আসলে শিক্ষকদের সুবিধা কমছে সেটা জানতে চাইবো। পাশাপাশি এই অচল অবস্থা কতদিন চলবে সেই বিষয়ে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা সেটাও একটু জানতে চাইবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় যেতে চাই রাজশাহীতে, সেখান থেকে যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইলিয়াস হুসাইন। আপনি অর্থনীতির শিক্ষক। তারপর আপনার কাছে জানতে চাই, একটু বোঝার জন্য জানতে চাইছি, অনেকভাবেই বলানোর চেষ্টা করা হচ্ছে বা বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে শিক্ষকরা সুবিধা কমে যাবে, সেটা একটু বুঝতে চাইছি যে কিভাবে, অর্থনীতির ভাষায় যদি আমাকে সহজ করে বোঝান, কিভাবে আসলে এই স্কিমের মধ্যে গেলে টিচারদের আসলে সুবিধাটা কমে যাবে সেটা একটু বুঝতে চাইবো। পাশাপাশি এই অচল অবস্থা আসলে কতদিন চালিয়ে নিয়ে যাবেন সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনাদের মধ্যে আছে কিনা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, যে শিক্ষক সহ বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যে ধরনের যে প্রত্যয় পেনশন স্কিম চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, এটার জন্য আমরা ওইভাবে প্রস্তুত আমরা ছিলাম না। আমরা ইতিপূর্বে আমরা জানি যে 4 ধরনের পেনশন স্কিম চালু হয়েছে, সেটার ঘোষণা দেওয়া হয়েছিল 17 আগস্ট 2023-এ।
সেগুলো আমাদের কাছে অত্যন্ত, আমরা সেগুলোর জন্য প্রশংসা করেছি সরকারের, যে বাংলাদেশের বেশ কিছু মানুষ এইগুলোর এই পেনশন স্কিমের বাইরে ছিল। শিক্ষকদের ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশের যে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কথা আমরা সেভাবে বলবো না, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু অনেক কম সুবিধা পায়। আমরা সেভাবে দাবিও করি, আমরা খুব কমই দাবি করি। বাংলাদেশের পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়, ইভেন সাউথ এশিয়ান বিভিন্ন কান্ট্রির তুলনায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন অনেক কম এবং অন্যান্য সুবিধাও আমরা অনেক কম। সেই জায়গায় একটা এস্টাবলিশড একটা সিস্টেম দীর্ঘদিন ধরে চলে আসছে। সরকারি কর্মচারী এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা কিন্তু একই ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে আসছিলাম আর কি। হঠাৎ করেই দেখা যাচ্ছে যে 13 মার্চ 2024 তারিখে এই ধরনের ঘটনায় আমরা হঠাৎ অবাক হয়ে গিয়েছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আপনি একটা দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক ভাবে, নানান ধরনের অ্যাচিভমেন্ট হচ্ছে এবং বাংলাদেশ তো নিম্ন মধ্যবিত্ত আয় থেকে মধ্যবিত্ত মানে ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাসে যাচ্ছে, এরকম সময় দেশের যে অ্যাচিভমেন্ট গুলো, নানান ধরনের যে অ্যাচিভমেন্ট গুলো, সেই অ্যাচিভমেন্টের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ সুবিধা, তাদের তাদের বিশ্ববিদ্যালয়ে তো মেধাবী ছাত্ররা শিক্ষক হিসাবে আসে। একটা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা বলি, সেখানে মূল স্টেক হোল্ডার কিন্তু শিক্ষকরা। শিক্ষক যদি ভালো না হয়, মেধাবী ছাত্ররা যদি শিক্ষকতায় যোগদান না করে, তাহলে তো আসলে বিশ্ববিদ্যালয়ে থাকে না। সুতরাং এই মেধাবী শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ের জন্য যে একটা ভালো বেতন কাঠামো থাকা দরকার এবং যে সুযোগগুলো দেওয়া দরকার, সেই সুযোগগুলো তো বাড়ানো হচ্ছেই না। হঠাৎ করে আমরা দেখছি যে এই যে প্রত্যয় নামক যে পেনশন স্কিম, সেই স্কিমের মাধ্যমে আমরা দেখছি যে এক্সিস্টিং অনেক সুযোগ সুবিধাগুলো আমাদের কেড়ে নেওয়া হচ্ছে। কাজে এটি একটা, আমরা সরকারি কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা তো সরকারি বিশ্ববিদ্যালয়, সুতরাং আমাদের একটা স্বায়ত্ত শাসন আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল রুলের দিক থেকে কিন্তু গভর্নমেন্ট, সরকারি কর্মচারী এবং আমরা একই স্টার্ট আছে। সেই জায়গা থেকে হঠাৎ করে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে এই সুযোগ সুবিধাগুলো কেড়ে নেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই একটা অসন্তুষ্টি এবং বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিবাদমূলক একটা পরিবেশ বিরাজ করবে। সেটাই বিরাজ করছে। কিন্তু ডক্টর রফিকুল ইসলাম, আমরা দেখছিলাম যে এই যে প্রত্যয়ের বিষয়টা শুধুমাত্র তো আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নয়, সেখানে আমরা দেখছিলাম বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে করে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে শুরু করে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন থেকে শুরু করে সব রাষ্ট্রায়ত্তের মালিকানাধীন সরকারি ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়, পেট্রো বাংলা, রপ্তানি উন্নয়ন ব্যুরো, কেউ তো বাদ নেই। সেক্ষেত্রে শুধুমাত্র শিক্ষকরা নিজেদেরকে কেন বঞ্চিত মনে করছে, কেন বৈষম্য শিকার মনে করছে, এবং বৈষম্যটা আসলে কাদের সাথে হচ্ছে আপনাদের বৈষম্যটা? না, আপনি দেখুন যে যতগুলোকে একসঙ্গে বললেন, এক একটা প্রতিষ্ঠানের কিন্তু এক একটা বাস্তবতা রয়েছে। যেমন বাংলাদেশ ব্যাংকে যারা আছে তাদের ক্ষেত্রে এটা কার্যকরী হবে, কিন্তু বাংলাদেশের ব্যাংকে অফিসার কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের আলাদা সাপোর্টিভ স্কিম আছে, ইনসেন্টিভ স্কিম আছে। আমাদের সেটি কিন্তু নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমাজের সবচেয়ে সচেতন নাগরিক হিসাবে আমাদের অবস্থাটা আমরা জানি এবং আমাদের সেই প্রতিবাদ করার সেই কথাটা সরকারের কাছে এটা যে ভুল হয়ে যাচ্ছে এটা বলার দায়িত্ব কিন্তু আমাদের আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, আমরা সেগুলো তুলনা করতে চাই না, এবং তারা যে সুযোগ সুবিধাগুলো পায়, সরকারি কর্মচারীরা যে ধরনের সুযোগ সুবিধাগুলো পায়, ফর এক্সাম্পল আপনি ধরেন যে সরকারি কর্মচারীরা 4% সুদে একটা ঋণ পায়, আমরা কিন্তু 4% সুদে কোনো ঋণ পাই না। তো আমরা এগুলো তুলনা করতে চাই না। আমরা বলি যে একটা মেধাবী একজন ছাত্র যখন বিশ্ববিদ্যালয়ে যোগদান করে, তার একটা সে কিন্তু এইটি প্রত্যাশা করবে যে তার চাকরি জীবনের শেষে
সে কিন্তু একটা নিরাপত্তা চাইবে জীবনে। ওকে, নিরাপত্তার জায়গাটাই হচ্ছে আপনার মূল কনসার্ন। আমি একটু বলুন, ঠিক আছে আপনি ইলিয়াস হোসেন আপনি আমার সাথে থাকুন, আমি বরং একটু রফিকুল ইসলামের একটা বিশ্লেষণ শুনে আসতে চাই। বিশেষ করে আপনাদের শিক্ষকদের মধ্য থেকে অনেকেই বলার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রীকে অন্ধকারে রেখে বা ভুল বোঝানোর চেষ্টা করে পেনশন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই প্রধানমন্ত্রীকে আসলে কারা ভুল বোঝাচ্ছেন? না, ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে এই প্রত্যয় স্কিমটি ঘোষণা করা হলো, তখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ, আমার পূর্ববর্তী আলোচক তিনি বললেন আর কি যে এটা ডেফিনেটলি এটা একটা অগ্রসর সমাজ আর কি, চিন্তা, বুদ্ধি, বিবেচনা সব দিক থেকে আর কি অগ্রসর সমাজ। তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি, শিক্ষকদের সাথে কোনো আলোচনা না করেই প্রত্যয় স্কিম এরকম একটি ঘোষণা করা। আপনি অনেকগুলো নাম বলেছেন যে এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু আপনার একটা জিনিস মনে করাই দিই যে 111-এর সময় যে সরকার আসলো, সেই সরকার যখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করলো, তখন কিন্তু সর্বপ্রথম প্রতিবাদ করেছিল শিক্ষকরা। আমার মনে আছে অধ্যাপক ডক্টর আজাদ চৌধুরী স্যারের নেতৃত্বে, যে এখানে জিনাত আপা রয়েছেন আর কি, ওনারা এই প্রতিবাদ মিছিল কিন্তু প্রথমেই করেছেন আর কি। তো এটির মাধ্যমে যেটি বলতে চাচ্ছি আর কি, যে সবসময় এই চিন্তা বা জনগোষ্ঠীর যে অগ্রভাগ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা সবসময় এটি ধরেন এই অগ্রবর্তী জনগোষ্ঠী হিসেবে তারা লিডটা নিয়ে থাকে আর কি। এবারও সেটি ঘটেছে আর কি। আরও অন্যান্য প্রতিষ্ঠান যারা এর সাথে সম্পৃক্ত রয়েছে, তারা হয়তো সেভাবে জিনিসটাকে, তাদের হয়তো সুযোগও নেই, তাদের চাকরির বা সার্ভিস যে পদ্ধতি আর কি, সেই পদ্ধতিতে হয়তো তাদের সুযোগও নেই। তো সেই কারণে তারা হয়তো এরকম আন্দোলনে অংশগ্রহণ করছে না। তো আমরা এই অগ্রসর জনগোষ্ঠী হিসাবে সেই লিডটি আমরা নিয়েছি। এবং আপনি যে প্রশ্নটি রাখলেন আর কি, যে এই মানে প্রধানমন্ত্রীকে হয়তো কেউ মানে কোনো একটা মহল তাকে সেটা অমূলক না, সেটা হতেই পারে আর কি। আপনি খেয়াল করুন যে আমরা যদি এইভাবে দেখি আর কি, যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু মানে শুরুতেই উনি বলেছিলেন যে এই দেশকে আমি এই শোষণমুক্ত, তারপর বৈষম্যমুক্ত উন্নত দেশ হিসেবে আমি গড়ে তুলতে চাই, এবং সেটার মাধ্যম হিসেবে তিনি শিক্ষাকে গ্রহণ করেছিলেন। এবং তিনি একটা কথা প্রায় বলতেন আর কি, যে শিক্ষা কিন্তু এটা ব্যয় না, এটা হচ্ছে বিনিয়োগ, এবং বিনিয়োগগুলোর মধ্যে শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে শিক্ষা। এবং তিনি এই রাষ্ট্র পরিচালনার শুরুতেই যে প্রথম যে বাজেটটি দিয়েছেন, সেই বাজেটটি কিন্তু শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ উনি দিয়েছিলেন আর কি। এবং একই সাথে প্রায় 40,000-এর মতো প্রাথমিক বিদ্যালয় তিনি জাতীয়করণ করেছিলেন, এবং আরও 11,000 নতুন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন আর কি। তো শিক্ষাক্ষেত্রে তার যে মানে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা মানে অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনিও কিন্তু এই রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন, শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছেন, তিনিই করেছেন আর কি। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি আর কি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ক্যাম্পাস নির্মাণে অনেক বড় একটি বরাদ্দ দিয়েছেন। তাহলে কি বিষয়টা কি এরকম রফিকুল ইসলাম নাকি? বিষয়টা কি এরকম? গতকাল যখন আমি নিজামুল হক ভূঁইয়ার সাথে যখন এই আলোচনা টেবিলে কথা হচ্ছিল এই বিষয়টি নিয়ে, তখনও বলছিলেন যে এর আগে এই পেনশন স্কিম যখন বাস্তবায়ন হচ্ছিল তখন এটা নিয়ে সংকট তৈরি হয়েছিল। এরপর তাদের সাথে প্রধানমন্ত্রী বৈঠক হয়েছেন, আলোচনা করেছেন, এবং আলোচনার ভিত্তিতে, চায়ের দাওয়াতের ভিত্তিতে এটা সমাধান হয়ে গেছে। এখনো কি যে পুরো আয়োজন, যে ধরেন এই যে আন্দোলন, এই যে ক্লাস বর্জন, আবারও কি 8 জুলাই আগে প্রধানমন্ত্রী চীনে যাওয়ার আগে আরেকবার বসার আয়োজন, এটা কি এরকম? না, আমি যেখানে বলছিলাম আর কি, দেখুন যে এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা, সেটার কিন্তু ঘাটতি আমরা দেখছি না। উনি শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বা মানে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, এগুলো নিয়ে অনেক ইতিবাচক কথাবার্তা উনি বলছেন, কিন্তু হঠাৎ করে কোনো আলোচনা ছাড়াই যখন এই প্রত্যয় স্কিম ঘোষণা করা হয়েছে, তখন কিন্তু আমাদের একটু মানে উদ্বিগ্ন হওয়ার জায়গা তৈরি হয়েছে, যে আসলে তার এরকম ইতিবাচক মনোভাবের পরেও আর কি তাকে হয়তো কোনো একটি মহল উৎসাহিত করেছে, বা কোনো একটি মহল তাকে মানে তার জায়গা থেকে ভিন্ন জায়গার দিকে ইঙ্গিত করছে আর কি। তার ফলে উনি এরকম একটি মানে স্কিমের ঘোষণা করেছেন। এবং একটা জনগোষ্ঠী যারা সবসময় তার এই যে উন্নয়নের দর্শন, বাংলাদেশকে একেবারে গরিব দেশ থেকে আজকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন, এবং উনি 41-এর যে প্রত্যয় ব্যক্ত করেছেন আর কি, তার সাথে সবসময় সহযোগিতা করে যাচ্ছে। তার যে স্মার্ট বাংলাদেশের ধারণা, সেখানে যে দক্ষ জনগোষ্ঠী ছাড়া তো সেটি সম্ভব না। সেই দক্ষ জনগোষ্ঠী কোথা থেকে যাচ্ছে? বিশ্ববিদ্যালয় থেকে যাচ্ছে, এবং তিনি কিন্তু সেটাকে অ্যাকনলেজ করছেন। তারপরে হঠাৎ করে যখন এরকম একটি ঘোষণা যখন এসেছে, প্রজ্ঞাপন এসেছে, তখন আমাদের যথেষ্ট চিন্তার সুযোগ,
চিন্তা থেকে আপনারা আসলে এই কর্মসূচিগুলো নিয়েছেন? কোনো একটা মহল তাকে হয়তো এরকম ডাইভার্ট করেছে বা তাকে এরকম এই বিষয়ে আপনার বিশ্লেষণ থাকলে নিশ্চয়ই বলবেন, এই বিষয়ে বিশ্লেষণ থাকলে নিশ্চয়ই বলবেন। পাশাপাশি অনেকেই এটা বলার চেষ্টা করছেন যে ধরেন এই ধরনের একটা মানুষের মানে সারা জীবনের সঞ্চয় বলেন, পেনশন বলেন, তার পরের যে গ্র্যাচুইটি বলেন, সেগুলো এটা অনেকে বলার চেষ্টা করছেন যে শিক্ষকদেরকে এক ধরনের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা। বিষয়টা কি এরকম? ধন্যবাদ। আপনি প্রশ্ন তুলেছেন কোথায় বৈষম্য, কেমন করে বৈষম্য। বৈষম্য তো নিজেদের মধ্যে। আমি তো আপনাকে সম্পূর্ণভাবে, আমি অন্যদের সাথে কম্প্যারিজনে যাচ্ছি না, আপনি আমার কথাটা শোনেন। বৈষম্য তো একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মে। আমি সিনিয়র অধ্যাপক হিসাবে যা পাবো, আমার উত্তরসূরি কি সে তার চেয়ে বেশি আশা করবে না তার চেয়ে কম আশা করবে? তাহলে সেই উত্তরসূরি তো আমার চেয়ে কম পাচ্ছে। তাহলে এটি বৈষম্য শুধু নয়, এটি চরম বৈষম্য এবং চরম হঠকারী একটি সিদ্ধান্ত, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা বললেন যে অন্য যে প্রফেশন বা অন্য যারা প্রফেশনাল গ্রুপস আছে, আমি তাদের সাথে কোনো কম্প্যারিজনে অদ্যাবধি কোনো বক্তব্য রাখি না, রাখতেও চাই না। কেন রাখতে চাই না? কারণ যদি সেই কম্প্যারিজনে যাই তাহলে অনেক বেশি প্রকট বৈষম্য, প্রকট স্বেচ্ছাচারিতা, প্রকট চাপিয়ে দেওয়া, প্রকট ঔদ্ধত্যের অনেক জলজ্যান্ত প্রমাণ আমি দিতে পারবো, যা শুনে আমি দিতে চাচ্ছি না, যা শুনে এবং শিক্ষকদের যে চরম অবনমন এবং মর্যাদাহানির যে বিষয়, সেটি শুনে হয়তো আপনাদের অনেকের চোখে জল এসে যাবে। আমি সেই জায়গাটায় যেতেই চাই না, আমি যাব না। ও আমার অত্যন্ত স্নেহধন্য বলেছে এবং আমরাও জানি যে একটি রুম, আমি শুধু খুব সিম্পল একটা এক্সাম্পল দিলাম, যে আপনারা বলেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অন্য বিষয় নিয়ে কথা বলে না কেন, কোনটা নিয়ে কথা বলবো? সর্ব অঙ্গে ব্যথা। একটি বিশ্ববিদ্যালয় একটি রুমে 4 জন শিক্ষক বসতে হয় এবং আমার গুরুজন প্রয়াত শিক্ষক জাতীয় অধ্যাপক রঙ্গলাল সেন যখন অবসরকালীন সময় এসে, আমি সেই চেয়ারটি ছেড়ে না দিলে উনার একটি বসবার জায়গা থাকে না। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রকৃত চিত্র। সেই কথা বললেও তো আপনারা বলবেন আপনারা কেন চেয়ার চান? তাহলে আমরা কিছুই চাইবো না। আমাদের না শোনেন, আমাদের হাত পা চোখ সব বন্ধ করে দিন আর বলুন আপনারা সাঁতার কাটুন। আমরা সাঁতার কাটতে পারবো? এই গেল আরেকটি বিষয়। আপনারা শিক্ষকদের কথা বলছেন, আমরা কারা? আমরা কারা শিক্ষকরা? যদি একাডেমিক রেজাল্ট দেখেন, সবচেয়ে ব্রাইট রেজাল্ট, প্রজ্ঞাপন, গবেষণা করছি, টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলো থেকে ফিরে এসেছে এই দেশে। বিদেশে চাকচিক্য, মোহ, হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি সব ফেলে দিয়ে অত্যন্ত স্বল্প বেতনে, স্বল্প সুবিধায় আমরা এখানে এসেছি। কম্প্যারিজনে যাই না, সেটা বললাম, তাহলে চোখের জল পড়বে আপনাদের। India, Pakistan, Bangladesh, they are not the developed countries moving towards development. Even Pakistan, যে পাকিস্তানকে আমরা কি বলবো, যে আমাদের যে অত্যাচার নিপীড়ন করেছে, সেই পাকিস্তানে একজন প্রফেসর, সিনিয়র গ্রেড, সিলেকশন গ্রেডের প্রফেসর যে বেতন পান, ভারতে যে বেতন পান, শ্রীলঙ্কার যে বেতন পান, তার ধারে কাছেও কি আমরা আছি? তার ধারে কাছেও আমরা নেই। সুতরাং আমাদের আবু আলম সাহেব কথাটি চমৎকার বলেছেন যে এখানে একটি সেপারেট পে স্কেল দরকার এবং সুপার গ্রেডের যে দাবি, যেটা 2015 সালে তুলেছিল এবং মাননীয়, আমি শেষ করি, মাননীয় প্রধানমন্ত্রী তখন দিন বদলের সনদে বলেছিলেন তিনি দিবেন, অদ্যাবধি আজকে কেন দিতে পারলেন? জি নিশ্চয়ই আপনি শুনতে চাইবো। আমি আবু আলম শহীদ খান আপনার ছোট্ট করে যদি বিশ্লেষণ দেন। তিনি বলছিলেন যে অন্যদের সাথে বৈষম্য না, বৈষম্যটা আসলে নিজেদের সাথে, তারা অনেক সুযোগ সুবিধা ছেড়ে আসলে দেশে মাটিতে দেশে এসে, কিন্তু তারা বলছেন অনেক বিষয়ে তারা কথা বলেন না। কিন্তু আপনি যদি মানে এই বিষয়টা বাদও রাখি, আমরা আপাতত যদি এই পেনশন স্কিমের বিষয় যদি বাদ রাখি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আসলে গবেষণা, উদ্ভাবন থেকে শুরু করে শিক্ষকদের দক্ষতা, অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন, শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধি বলেন, মানসিক স্বাস্থ্য বলেন, প্রযুক্তির ব্যবহার বলেন, এইসব বিষয়ে আসলে শিক্ষকরা কতটুকু আপনার চোখে পড়েছে যে এতটা সোচ্চার হতে? না, আমরা তো আজকে পেনশন স্কিম নিয়ে আলোচনা করছি, আমরা ওখানে থাকি। ওখানে থাকলে একটা সুবিধা, কারণ হলো যে আপনি তো বিশ্ববিদ্যালয়ের মান, বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কি হয়, কিভাবে মানবেতর জীবন যাপন করে আমাদের ছাত্ররা, উনি তো 4 জন, রঙ্গলাল স্যার বসার জায়গা পান না, উনি সিট না ছেড়ে দিলে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে গেস্ট রুমে থাকতে হয়, ওটা পালাক্রমে ঘুমাইতে হয় মনে হয়, কেউ 4 ঘন্টা ঘুমায়, তারপর আরেকজন এসে 4 ঘন্টা ঘুমায়। সো দিস আর দি প্রবলেমস বাংলাদেশের ওই যে ওনারা খুবই প্রশংসা করেন
আমি বললাম না নীলাকার ওনারা, তো এই যে $3,000 $3,000 যে বাংলাদেশের কাছাকাছি যে আমাদের মাথা পিছু আয়, তো $3,000 যদি এই যে টপ লেভেল শিক্ষক, একজন প্রফেসর, একজন সচিব, একজন জেনারেল, অথবা একজন পুলিশের আইজিপি অথবা চিফ জাস্টিস, $3,000 তারও যদি ইনকাম না হয়, মানে তারও যদি বেতন না হয়, 3,60,000 মিনিমাম বেতন হওয়া উচিত। তো কিসের জন্য $3,000 নিয়ে আমরা গর্ব করি? আমি তো এই জন্য বললাম যে এটার একমাত্র সমাধান হচ্ছে পৃথক পে স্কেল ফর দ্য টিচার্স। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, আমি সকল শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল চাই, এটা আমাদের দাবি এবং এটা করা উচিত। এবং এটা ইমিডিয়েটলি করলে এই যে বৈষম্য, কার সাথে কার বৈষম্য, এগুলো আর থাকবে না। এখানে সবাই সবার সাথে বৈষম্য। এই আপনি বলবেন ক গ্রুপ যারা আছে তারা বলে খ এর সাথে আমাদের অনেক বৈষম্য, খ যারা আছে তারা বলে গ এর সাথে আমাদের অনেক বৈষম্য। জুডিশিয়াল ইয়াতে আপনি দেখেন না যে তারা নিজেরাই তো একেবারে রায় দিয়ে তাদের বেতন ভাতা এসব ঠিক করে ফেলছে, এবং সেটা সরকারকে মানতে হয়েছে, এবং ওখানে যে হাজিরা দিতে হয়েছে, আদালত অবমাননার সম্মুখীন হতে হয়েছে। এই যে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, যার যে কমিটমেন্ট আছে, আমি কিন্তু শেখ হাসিনা, এই যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, উনাকে কেউ ভুল বুঝিয়ে কিছু করাতে পারবে এটা আমি বিশ্বাস করি না। সম্ভব না। উনাকে ভুল বুঝিয়ে এরকম করা হচ্ছে, এটা পলিটিক্যাল রিটোরিক হতে পারে, পলিটিক্যাল রিটোরিক, যে আমরা উনাকে ভুল বোঝানো হয়েছে, মানে উনার সিম্পেথি জন্য এটা হতে পারে, বাট এটা ভুল বোঝানোর ব্যাপার না। এটা নিশ্চয়ই এই যে আমাদের বাজেট, আমাদের সব কিছু খুবই পূর্ণাঙ্গভাবে আলাপ আলোচনা করেই সিদ্ধান্তগুলো হয়, এবং এই ধরনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া এই গেজেট করবে এরকম করার কোনো সুযোগ নাই। বর্তমান অর্থমন্ত্রী কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, অর্থনীতি বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি শিক্ষকতা ছেড়ে ফরেন সার্ভিসে যোগ দিয়েছিলেন। সুতরাং এমন নয়, ইভেন এর আগে মোহিত সাহেব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সুতরাং এমন নয় যে তারা শুধুমাত্র কারো দ্বারা প্রভাবিত হয়ে এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যাতে এই জিনিসটা খারাপ হয়ে যায়, এরকম কেউ করছেন যে মনে হয় না। বাট এটা নিয়ে আলাপ আলোচনা করতে হবে অবশ্যই। পাশাপাশি এটাও নিশ্চয়ই আলোচনা থাকতে হবে যে কিভাবে আসলে অচলাবস্থা, এই সংকটের নিরসন হবে। কারণ নিশ্চয়ই দিনের পর দিন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ থাকতে পারে না, শিক্ষার্থীদেরও আসলে শিক্ষা কার্যক্রম নিয়ে ব্যাঘাত হতে না পারে। আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনাটা করি নেব। ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা আলোচনায় যেতে চাই। আমি একটু শুরুতেই মোহাম্মদ ইলিয়াস হোসেনের কাছে যেতে চাই। রাজশাহী থেকে তিনি আমার সাথে যোগ দিচ্ছেন। আমি খুব বেশি আর মনে প্রশ্ন করার সুযোগ পাবো না, খুব বেশি সময় দিতে পারবো না। আশা করি 2 মিনিটের মধ্যে সবাই শেষ করার চেষ্টা করবেন। এখন আমি আসলে জানতে চাইবো যে এই যে সংকট চলছে, এই সংকটটা আসলে কাটবে কি করে? যদি একটু মোহাম্মদ ইলিয়াস হোসেন আপনার বিশ্লেষণে শুনি। জি, আসলে বর্তমানে যে সংকটটি সৃষ্টি হয়েছে, এই সংকটটি সৃষ্টির পিছনে হচ্ছে যে সুচিন্তিতভাবে যারা পলিসি মেকিং এ আছেন, তারা সুচিন্তিতভাবে এই কাজটি করা হয়নি। এই পেনশন স্কিমটি, এই প্রত্যয় স্কিমটি করার পূর্বে অনেক আলোচনার দরকার ছিল বিভিন্ন মহলের সঙ্গে, এবং এটা ভাবা দরকার ছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে বর্তমানে একটা স্ট্যাটাস কো বলে একটা কথা আছে, স্ট্যাটাস কো যাতে সেটা কোনোভাবেই কমে না যায়, অর্থাৎ আমরা যে অবস্থায় আছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে তার চেয়ে কম কোনো কিছু না পায়, বরং বেশি পায়, সেই জায়গাটায় ভালোভাবে ভাবা হয়নি। তো আমার মনে হয় যে সরকারের জায়গা থেকে, পলিসি মেকারদের জায়গা থেকে এটি পুনরায় কনসিডার করে পূর্বের যে অবস্থা আছে সেই পূর্বের জায়গাটাতেই ফিরে যেতে হবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত যে সমস্ত যে প্রতিষ্ঠানগুলো, তারা যে সুযোগ সুবিধাগুলো পেত সেই সুযোগ সুবিধাগুলো অব্যাহত রেখে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। অন্যথায় একটা সুবিধা দিয়ে সুবিধা কেড়ে নেওয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যে মর্যাদা দেওয়া হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, বঙ্গবন্ধু যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদার জায়গাটাই জানি একটু আঘাত করার চেষ্টা করা হচ্ছে কোন একটা মহল থেকে। সেই জায়গাটা থেকে আপনি এখনো মনে করছেন যে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা আসলে সমাধানের সুযোগ আছে। আমি একটু রফিকুল ইসলাম আপনার বিষয়টা জানতে চাইছি যে আসলে আপনাকে একেবারেই প্রত্যয়কে প্রত্যাখ্যান করছেন, নাকি এখানে যারা যেসব বিষয়ে আসলে সমাধানের সুযোগ আছে বলে মনে করা হচ্ছে সেসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার পর এটাতে আপনার অন্তর্ভুক্ত হবেন, এরকম কিছু, নাকি একেবারে এটা প্রত্যাখ্যান? একটা আমরা যে এখন কর্মবিরতি যেটি পালন করছি বা আন্দোলন করছি, সেটা যে শুধুমাত্র যে প্রত্যয় স্কিমকে প্রত্যাখ্যান করেই আমরা করছি তা কিন্তু না, আরো 2টি বিষয় কিন্তু এখানে যুক্ত রয়েছে আর কি।
যে সার্বজনীন পেনশন স্কিম যেটি সেটি প্রজ্ঞাপন বাতিল করা, একই সাথে প্রতিশ্রুত যে সুপার গ্রেড যেটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা শিক্ষকদেরকে এটা অন্তর্ভুক্ত করা, যেটি 2015-তে মাননীয় প্রধানমন্ত্রীও এটি এগ্রি করেছিলেন আর কি। তো সেটিও এখনো বাস্তবায়ন হয়নি। সেটির বাস্তবায়ন এবং শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল, এই তিনটি বিষয়কে সামনে রেখে কিন্তু আমরা আন্দোলন বা আমরা কর্মবিরতিতে গিয়েছি। শুরুতেই আমরা কর্মবিরতিতে যাইনি, আমরা বিভিন্নভাবে এটি মানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি এবং সেখানে মানে ক্লাস বর্জন বা একাডেমিক কার্যক্রম থেকে বন্ধ করা এরকম কার্যক্রম শেষ যখন কোনো জায়গাতে কোনো রেসপন্স আমরা ওইভাবে পাইনি, তখন আজকে থেকে এই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে, শুরু করা হয়েছে আর কি। এবং আমি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল, আপা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় উনি নেতৃত্ব দিচ্ছেন আর কি বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের। তো আমাদের সহকর্মীদের যে মনোভাব যেটি দেখলাম আর কি, তাতে তারা বেশ সংক্ষুব্ধ এবং তারা যে শুধুমাত্র আর্থিক বিষয়টাকেই যে তারা প্রাধান্য দিচ্ছে তা না, একই সাথে তারা তাদের যে মর্যাদাপূর্ণ যে অবস্থান, সেই মর্যাদা সেখানেও একটা তাদের আঘাত লেগেছে আর কি, যে তাদের সাথে আলোচনা করা হয়নি এবং একই সাথে এই যে বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে অনেক অস্পষ্টতা রয়েছে। তাদের আমাদের চাকরির বয়স 65 বছর, এখানে 60 বছর পর্যন্ত উল্লেখ করা হয়েছে। আমাদের যে অবসরকালীন অবসরে যাওয়ার পরে পরিবারের যারা সদস্য বা যারা নমিনি রয়েছে তিনিও যে সুযোগ সুবিধাটা প্রাপ্ত হবেন আর কি, সেই সুযোগ সুবিধাটা পাবে কি পাবে না সেটিও কিন্তু এখানে উল্লেখ করেন। এরকম অনেক বিষয়ে উল্লেখ করার সুযোগ সেটি কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করেও কিন্তু আমরা সেটি এবং আমাদের প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপা আরো ভালো করে বলবেন আর কি, আমাদের হৃদয়ে দহন রয়েছে, কষ্ট রয়েছে, আমরা ক্লাসের বাইরে রয়েছে। কিন্তু আমাদের এখন প্রশ্নের জায়গা হচ্ছে প্রশ্নের জায়গা হচ্ছে অনেক শিক্ষার্থী, এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে এই অচল অবস্থা কাটবে কি করে? কোনো তো একটা ওয়ে আউট দরকার, সেটা কি? শুনুন, এই ঘটনার জন্য দায়ীকে, এই ঘটনার জন্য দায়ী অর্থ মন্ত্রণালয় এবং যারা প্রত্যয় স্কিম প্রণয়নের সাথে জড়িত। সোজা কথা, এখানে কোনো লুকোচুরির কোনো কথা না। সেই দায় শিক্ষক সমাজ নেবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1100 শিক্ষক মার্চ মাসের দিকে যখন এটি আসলো সিগনেচার ক্যাম্পেইনের মাধ্যমে সেটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং 35টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এটা প্রত্যাখ্যান করেছে। 26শে জুন আমাদের সেনেট অধিবেশন ছিল। সেনেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিসিশন মেকিং বডি। সেই বডি তো আমি নিজেই এটি প্রত্যাখ্যান করবার বিল উপস্থাপন করি, সেটি সমর্থিত হয়েছে এবং সেটি গৃহীত হয়েছে। সুতরাং প্রত্যয় স্কিম গ্রহণ করবার কোনো জায়গা নেই, কারণ এটি চরম বৈষম্যমূলক। এখানে প্রচুর শুভঙ্করের ফাঁকি আছে। আপনি 65 থেকে 59 করবেন, আপনাকে কে এত অধিকার, কে এত ক্ষমতা দিল? আপনি আমার কি বলে ওই যে এককালীন যে আমরা অর্থকড়িটা পেয়েছিলাম গ্র্যাজুইটি, সেটি আপনি কেটে দিবেন। তাহলে আমি অবসরকালীন সময় কোথায় যাব? আমি কোথায় আশ্রয় নিব? আমার জন্য কোন আশ্রয় আপনি লিখেছেন? আমি ফেস্টিভ্যাল ভাতা পাবো না, আমি বৈশাখী ভাতা পাবো না, ইত্যাদি আরো যে কতগুলো ভাতা আছে সে সব আপনি কর্তন করবেন। তাহলে কর্তন ইজ ইকুয়াল টু সমতা না সর্বজনীন? কোনটি কোন সংজ্ঞায় পড়ে? আর বিদেশের কথা বলছেন, ইউনিভার্সাল পেনশন ইজ ইটস আ ভেরি কমন থিং অ্যাব্রড, আমরা সারা বিশ্বেই দেখছি। এখন সেই দেশের সিস্টেম, সেখানে ডাউন পেমেন্ট করে আপনি বাড়ি কিনতে পারবেন, আপনি যে কোনো একটা স্টুডেন্ট যে গাড়ি কিনে ফেলতে পারে। আর আমাদের শিক্ষকরা অবসরকালীন সময় অনেকে স্বপ্ন দেখে একটা গাড়ি কিনা। তো সেই অবস্থায় যে আপনি বলবেন ইউনিভার্সাল পেনশন স্কিম এবং এটাকে মেনে নাও, কি কারণে আমরা এটা মেনে নিব? আমি শেষ করি একটা কথা, আমি বলছি আমার সব কেটে আপনি বলছেন এখন সমতা হচ্ছে, এটা সর্বজনীন হচ্ছে, মেনে নাও, আমরা পারবো না। আর এটার অচল অবস্থা যারা এটির উদ্যোক্তা বা যারা এটা করেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা ডায়ালগে বিশ্বাস করছি, টেবিল টকে বিশ্বাস করছি। যখন ইতিবাচক ভাবে এটি সারা হবে, অর্থাৎ প্রত্যয় স্কিম এটাকে প্রত্যাখ্যান করা হবে এবং দুটো সেপারেট ইতিবাচক কিছু না হলে এটা থেকে আসলে কোনো ইতিবাচক আবু আলম শহীদ খান, আমরা দেখেছি গত কয়েক বছরে হরতাল বলেন, রাজনৈতিক কর্মসূচি বলেন, অনেক কর্মসূচির মধ্যেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে অচল অবস্থা একদম ছিল না।
নীল দলের কথা বলছেন, তাদের সময় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, সংকট কোথায়? এটা তো প্রাণের দাবি, এটা সুতরাং এই দাবি এখানে লাল সাদা এখানে তো প্রাণের দাবি এবং সবাই এখানে আছে। পুরুষ ধর্ম নির্বিশেষে সো এই প্রাণের দাবির ব্যাপারে তো তারা তাদের অ্যাকশনে থাকবেন, এটা খুব স্বাভাবিক এবং আমি তাদের এই দাবি তো সমর্থন করি। আমি আসলে তাদের এই যে প্রত্যয় নিয়ে আলাপ আলোচনা, এটা আমার কাছে কোনো বড় আলোচনা না। ওই যে প্রত্যয় ওনারা অলরেডি এটাকে বাদ দিয়ে দিয়েছে, মানে ওনারা এটা গ্রহণ করবেন না, দ্যাট ইজ ফাইনাল। শুধু ওখানে যে আপনি বললেন এই প্রত্যয়ের কোথায় কি আছে, কোথায় ব্যবধান আছে, এগুলো আলোচনা করার কোনো দরকার নেই। মানে প্রত্যয় নিয়ে কোনো পোস্টমর্টেম বিশ্ববিদ্যালয়ের জন্য বাদ। ওনাদের কি হতে পারে, ওনাদের পৃথক পে স্কেল দিতে হবে, সোজা হিসাব, পৃথক পে স্কেল। বারবার সুপার গ্রেড বলেন, ওটা কানে লাগে, সবারই কানে লাগবে, তো সুপার গ্রেড বাদ দেন, পৃথক পে স্কেল করেন এবং সম্মানজনক পৃথক পে স্কেল। আপনার একটা আমাদের আবার সুপারলেটিভ ডিগ্রি না লাগালে আমরা এখন নিউজও করতে পারছি না, যেটা নিউজ আগে নিষিদ্ধ ছিল, তাই না? তো সব কিছুতে আমাদের একটা ডিগ্রি লাগিয়ে দেওয়া হবে, যাতে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে কথা বলে। সেই কারণে কি করবেন আপনি, কোথা থেকে এই টাকাটা আসবে? টাকাটা তো আসতে হবে, আপনার বাজেট প্রভিশন থাকতে হবে। তো ওনারাই একসময় যদি মন্ত্রী হন বা এমপি হন পার্লামেন্টের বা ওই যে পলিসি লেভেলে যান, তখন ওনারাই কিন্তু এগুলো করবেন। তো শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন মিস্টার খান? আমাকে জাস্ট এক লাইন, কিভাবে বাড়াবেন? অনুৎপাদনশীল খাতে ব্যয় কমাতে হবে। আর ওনারা জানেন কি কি অনুৎপাদনশীল খাত আছে, আপনার কথা একদম দেখাই দিতে হবে, একদম পরিষ্কার। এই খাতে ব্যয় কমান, এই খাতে বাড়ান, এখানে একদম পরিষ্কার। আপনার কথা একদম পরিষ্কার। আমাকে বারবার বলা হচ্ছে অনুষ্ঠান শেষ করার জন্য একেবারে সময় নেই। আপনার চারজন আপনার মূল্যবান সময় এবং মন্তব্য দিয়েছিলেন। এই ছিল 24 ঘন্টায়। কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন, শুভরাত্রি।